আচ্ছা, শখের বশে করা সামান্য একটা মজা কি কখনো চরম বিপদের কারণ হতে পারে? এক মুহূর্তের অসাবধানতা কি বিচ্ছেদ ঘটাতে পারে দুটি প্রাণীর? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে আমন্ত্রণ জানাই এক অদ্ভুত সমাপতন আর হার হিম করা উৎকণ্ঠার গল্পে, যেখানে চুচুড়ার এক সুখী দম্পতির রঙিন স্বপ্ন এক নিমেষেই ধুলোয় মিশে গিয়েছিল কলকাতার এক জনাকীর্ণ রেল স্টেশনে। সাহেব মেম সেজে থিয়েটার দেখতে যাওয়ায় ঘটে এক বিচিত্র রোমাঞ্চ, যা শেষ হয় এক অদ্ভুত ক্লাইম্যাক্সে। আর এক গোপন ঠিকানা যা তৈরি করে সব রহস্যের জট। কি ঘটেছিল সেই থিয়েটারে জানতে হলে চলুন ফিরে যাই সেই পুরনো দিনের কলকাতায়, যেখানে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে থিয়েটারের আলো আঁধারি পর্যন্ত ছড়িয়েছিল এক চরম অনিশ্চয়তা। আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে পত্নীহারা। চুচুড়ার গঙ্গা তীরে একটি সুন্দর ত্রিতল অট্টালিকা। তাহার একটি সুসজ্জিত কক্ষে সেই গৃহের অধিষ্ঠাত্রী দেবী ১৭ বর্ষীয়া যুবতী শ্রীমতী সুনীতিবালা বসিয়া কবিতা পাঠ করিতেছেন। তাহার মুখখানি অতি সুন্দর, চোখে এখনো বালিকা সুলভ চপলতা পূর্ণমাত্রায় বিরাজ করিতেছে। স্নান সমাপ্ত হইয়াছে, চুল এখনো ভালো শুকায় নাই, তাই সেইগুলি খোলা অবস্থায় পিঠের কাপড়ের ওপর পড়িয়া আছে। জানালা দিয়া গঙ্গার বায়ু আসিয়া সেগুলি শুকাইয়া দিবার চেষ্টা করিতেছে। বেলাক্রমে বাড়িয়া উঠিল, ৯টা বাজিয়া গেল। কাব্য আর সেই সুন্দরী পাঠিকার মন তেমন বাঁধিয়া রাখিতে পারিল না। বাহির হইতে পদশব্দের আভাস মাত্র কানে আসিলেই তিনি চমকিত হইয়া উঠিতে লাগিলেন। গঙ্গার ঘাটে বিস্তর স্নানার্থীর সমাগম হইয়াছে। সুনীতি মাঝে মাঝে গবাক্ষ পথে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিতে লাগিলেন। তাহার সেই মানসিক চঞ্চলতা শীঘ্রই বিদূরিত হইল। একখানি দৈনিক সংবাদপত্র হাতে করিয়া সহাস্য মুখে সুনীতির স্বামী প্রবেশ করিলেন। সুনীতির স্বামীটি সম্পূর্ণভাবে সুনীতির উপযুক্ত। বিধাতা যজ্ঞকে যজ্ঞের সহিত যোজনা করিয়াছেন। ইহার অপেক্ষা সুবোধচন্দ্রের আর বেশি বর্ণনা নিষ্প্রয়োজন। কবিতা পুস্তকখানি পার্শ্বস্থ টেবিলের উপর ফেলিয়া সুনীতি জিজ্ঞাসা করিল, অত হাসি কেন? সুবোধ হাসিয়া বলিল, সহ্য হয় না নাকি? না। কেন? তুমি বাইরে থেকে হাসতে হাসতে এসেছ, তা তো হবে না। আমার কাছে এসে আমাকে দেখে তবে তুমি হাসবে। তুমি কি শুধু ঘরে আছো? তুমি কি বাইরে নেই? সুনীতি হাসিয়া বলিল, আচ্ছা, পরাজয় স্বীকার করলাম। রাজন, তোমারই আমি অন্তরে বাহিরে। এখন ব্যাপারখানা কি বলো দেখি শুনি। দেখবে আর শুনবে? চালাকি রাখো। কাগজে তোমার বউয়ের সুখ্যাতি বেরিয়েছে নাকি? আমার বউয়ের? কি জ্বালা! তোমার কেতাবের গো মশাই, কেতাবের। তোমার ফুলহারের সুখ্যাতি করে কাগজকেও সমালোচনা করেছে বুঝি? যদি বলি তাই, তবে আমি রাগ করব। অপরাধ? সুনীতি হাসিয়া বলিল, আচ্ছা, পরাজয় স্বীকার করলাম রাজন। তোমারই স্পর্শ করব কেন? সুবোধ হাসিয়া বলিল, তবে তা নয়। তবে কি? আন্দাজ করো। সুনীতি তাহার সেই হাসি মাখা চক্ষু দুইটি উল্টাইয়া ২-৩ বার ঢোক গিলিয়া শেষকালে বলিল, বুঝেছি। কি বলো দেখি? দুষ্টুমির হাসি হাসিয়া সুনীতি বলিল, বলবো কেন? সুবোধ বলিল, না, তোমায় বলতেই হবে। সুনীতি চক্ষু ঘুরাইয়া বলিল, ইস, হুকুম নাকি? নয়তো কি? বটে। জানো না আমি রানী, তুমি মোর প্রজা। তবে তোমার সখীদের ডাকো, আমায় ফুল পাশে বেঁধে ফেলু, দুটো গান শুনে নি।
বলিয়া সুবোধ সুর করিয়া আরম্ভ করিল। যদি আসে তবে কেন যেতে চাই। সুনীতি রাগ করিয়া বলিল, রঙ্গ রাখো, কি হয়েছে বলো। তুমি কি আন্দাজ করেছো সেইটা আগে বলো। সে আমি বলবো না, তুমি বলো চাই নাই বলো। সুবোধ বলিল, না, সে আমি শুনবো না, তোমায় বলতেই হবে। সুনীতি মুখখানি গম্ভীর করিয়া বলিল, না, যদি না মেলে তবে তুমি ভারী হাসবে। হাসলামই বা? আমি যে ভারী অপ্রতিভ হয়ে যাব। হলেই বা? আমার চোখ যে ছল ছল করবে। তোমার চোখে একটি ওষুধ দিয়ে সে ছল ছল ভাব ভালো করে দেব। এই বলিয়া সুবোধ স্নেহ ভরে প্রিয়তমার চক্ষু দুটিতে দুটি চুম্বন মুদ্রিত করিল। সুনীতি বলিল, এ কি রোগ না হতে ওষুধ? সুবোধ হাসিয়া উত্তর দিল, হা হা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুনীতি অল্প ইংরেজি জানিত। সুনীতি বলিল, ধন্যবাদ ডাক্তার মশাই। শুধু ধন্যবাদে ডাক্তার সন্তুষ্ট হয় না, ভিজিট চাই। বলিয়া ডাক্তার মহাশয় রোগিণীর ওষ্ঠাধর হইতে ভিজিট আদায় করিয়া লইলেন। তখন সুবোধ সুনীতি স্কন্ধে হস্তচুকল অর্পণ করিয়া বলিল, আন্দাজটা তুমি কি করেছো বলো সত্যি? আমার ভারী কৌতূহল হচ্ছে। সুনীতি বলিল, বিলক্ষণ। নিজের কথা যা বলবার আছে তা বলবেন, না আমায় খালি খালি জেরা করবেন? ভারী মজার লোক তো। তুমি বলো আর না বলো, আমি সে কথা বলছি নে। সুবোধ কৌতূহল উত্তরোত্তর বৃদ্ধি করিতে সুনীতির সম্পূর্ণ কৃতকার্য হইল। শেষে সুবোধ বলিল, আচ্ছা, আমি আগে বলি, কিন্তু তুমি বলবে বলো। বলবো। আমার শুনে শুনে যদি বলো যে আমিও তাই মনে করেছিলাম। আচ্ছা, আমি কাগজে লিখে রাখি, বলা হলে তুমি খুলে দেখো। সুনীতি হাসিতে হাসিতে একখানি কাগজে কয়েকটি কথা লিখিল। লিখিয়া বলিল, বলো এইবার। সুবোধ বলিল, আজ সন্ধেবেলা বহুকাল পরে আবার স্টারে চন্দ্রশেখর। অনেক দিন থেকে তোমার চন্দ্রশেখরের অভিনয় দেখবার স্বাদ। আজ দুজনে যাই চলো। শুনিয়া সুনীতি ভারী খুশি। লিখিত কাগজখানি হাতে লইয়া মাথা দুলাইয়া বলিল, আচ্ছা, এতে কি লিখেছি এইবার তুমি আন্দাজ করো। বাহ, সে কথা তো ছিল না। নাই বা ছিল, তবু বলো না। আমি যদি আন্দাজ করি তবে কি আন্দাজ করলাম সেটা ফের তোমায় আন্দাজ করে বলতে হবে কিন্তু। বেশ, আমিও তোমায় তোমার আবার সেই আন্দাজ করাবো। তাহলে আন্দাজ করতে করতে চিরটা জীবন কেটে যাক আর কি। আচ্ছা, তুমি আমার যেরকম খুশি করেছো, তোমাকে আর কষ্ট দেওয়া উচিত নয়। এই দেখো। সুবোধ কাগজ খুলিল। তাহাতে লেখা আছে, হিজিবিজি কি লিখি চাই আমি তো কিছু আন্দাজ করিতে পারিতেছি না, তোমার মনে কৌতূহল সঞ্চার করিবার চেষ্টা করেছি মাত্র। পড়িয়া সুবোধ হাসিয়া উঠিল, বলিল, তুমি বাড়ি দুষ্ট। কি সাজা দেব? সাজা দেব? সাজা দিয়েছি, আসল কথাটা এখনো বলিনি। তোমাকে মেম সাজাবো। সে আবার কি কথা? সুবোধ বলিল, না, সত্যি, অনেক দিন থেকে আমার স্বাদ মেম এর পোশাকে তোমাকে কেমন দেখায় দেখব। তোমার জন্য একটা পোশাক আনিয়ে রেখেছি। থিয়েটারে যাব, দুজনে আলাদা আলাদা বসে দেখলে কি সুখ হয়? বক্স রিজার্ভ করে দুজনে একত্রে বসতে হবে। পোড়া বাঙালির পরিচ্ছদে তা সে হবার নয়। দুজনে সাহেব মেম সেজে যাই চলো। সুনীতি বলিল, সর্বনাশ, সে আমি পারবো না। হাজার লোকের সম্মুখে কি আমি বেরোতে পারি? ছদ্মবেশে আর লজ্জা কি? যে তোমাকে দেখবে সে তো আর তোমাকে তুমি বলে চিনতে পারবে না। তোমাকে সকলে খাঁটি বিলেতি মেম মনে করবে, আমাকে বরং ট্যাশ ফিরিঙ্গির মতো দেখাবে। সাহেবেরা হিংসাতে ফেটে মরবে আর ভাববে বিধাতা বানর গলে দিলে মতিম হার। সুনীতি বলিল, যাও যাও, ভারী ঠাট্টা শিখেছ। তোমার আর পাগলামি করতে হবে না, সেসব হবে টবে না।
অনেক মিনতি, অনেক সাধাসাধি, অনেক মান অভিমানের পর সুনীতি বলিল, আচ্ছা ঘরে পড়ে দেখি কেমন দেখায়, তারপরে বলবো। আহারাদির পর সুবোধ 2টা তোরঙ্গ শয়নকক্ষে আনাইয়া লইল। সে 2টার ভিতর সুনীতি ও সুবোধের 2 সুট সাহেবী পরিচ্ছদ। সুনীতি বলিল, তুমি আগে সাহেব সাজো। সুবোধ বলিল, আমার সাহেবী বেশ তুমি দেখনি নাকি? সুনীতি বলিল, না, তবু সাজো, দেখে আমার ভরসা হোক। সুবোধ সাহেব সাজিল। এইবার সুনীতির পালা। সুনীতি অনেক মেম দেখিয়াছিল বটে, এবং মেম শিক্ষয়িত্রীর কাছে কিছুদিন লেখাপড়াও শিখিয়াছিল, কিন্তু কোথায় কি পড়িতে হয় তাহা অত লক্ষ্য করে নাই। যাহা হোক, তথাপি পাশের ঘরে গিয়া আন্দাজ একরকম করিয়া পড়িয়া আসিল। যা কিছু ভুলচোক ছিল সুবোধও আন্দাজে সংশোধন করিয়া দিল। সুনীতির শয্যা সম্পূর্ণ হইলে সুবোধ সসম্ভ্রমে তাহাকে বলিল, গুড মর্নিং ম্যাম সাহেব। সুনীতি হাসিয়া আকুল। সেও বলিল, গুড মর্নিং সাহেব সাহেব। তাহার পর 2জনে দর্পণের সম্মুখে গিয়া দাঁড়াইল। সোনার হলকরা ফ্রেমে আটা প্রশস্ত মুকুর ভিত্তিগাত্রে লম্বিত ছিল। তাহাতেই সুনীতির প্রতিবিম্ব দেখিয়া সুবোধ হা হা করিয়া হাসিয়া উঠিল। সুনীতিও হি হি করিয়া তাহার সহিত যোগ দিল। মানুষকে যেমন ভূতে পায়, আজ সকালে তেমনি এই 2টা প্রাণীকে যেন হাসিতে পাইয়াছে। সুনীতি হাসিয়া হাসিয়া বলিল, হে বেশি আমি বাইরে যেতে পারবো না, তুমি যাই বলো, ঝি চাকরেরাই বা কি মনে করবে? সুবোধ বলিল, এক কাজ করা যাবে, বাড়ি থেকে শাড়ি পরে বেরুবে, ট্রেনে পোশাক বদলে নিলেই হবে, একটা কামরা রিজার্ভ করে নেব এখন। সুনীতি বলিল, সেই পরামর্শ মন্দ নয়, কিন্তু আমার ভারী লজ্জা করছে। কাজ নেই আমার থিয়েটারে গিয়ে, যেমন আছি তেমন থাকি। সুবোধ স্ত্রীর চিবুক ধরিয়া আদর করিয়া বলিল, আমার এতদিনের সাধ তুমি পূর্ণ করবে না? 2 ঘণ্টা পর যুগলে হুগলি স্টেশনে আসিয়া সুনীতি ও সুবোধ রিজার্ভ করা 2nd ক্লাস কক্ষে আরোহণ করিল। গাড়ি ছাড়িয়া দিল। সুবোধ গৃহ হইতে সাহেবী পোশাক পরিয়া আসিয়াছিল। গাড়ি ছাড়িবা মাত্র সুনীতিকে এসে সহস্তে বিবি সাজাইয়া দিল। কেবল জুতার লেস সুনীতি নিজে বাঁধিল, সুবোধকে কিছুতেই বাঁধিয়া দিতে দিল না। সুনীতির শাড়ি ও বাহুল্য অলঙ্কারাদি তোরঙ্গে বন্ধ করিয়া রাখিল। সেখানা প্যাসেঞ্জার গাড়ি, প্রত্যেক স্টেশনে থামিয়া থামিয়া চলিতেছে। গাড়ি ছাড়িয়া দিলে সুনীতি স্বামীর পার্শ্বে বসিয়া বাহিরের দৃশ্য অবলোকন করে। স্টেশনের নিকটবর্তী হইলেই পলাইয়া ওখানে গিয়া বসে। সুবোধ কিছুতেই তাহাকে ধরিয়া রাখিতে পারে না। গভীর ছাদে যেখানে লণ্ঠনের গহ্বর, সেখানে চারিপাশে 4খানা আরশির টুকরা আটা আছে। সেই আরশিতে সুনীতি নিজের প্রতিবিম্ব দেখে, আর সুবোধের পানে চাহিয়া ফিক ফিক করিয়া হাসে। একবার বলে, খুব সংসাজালি যা হোক, মাগো মাগো, হ্যাঁ তো তোমার আসে। যখন হাওড়ায় আসিয়া গাড়ি থামিল, তখন ঠিক সন্ধ্যা হইয়াছে। 8 ঘণ্টার মধ্যে থিয়েটার আরম্ভ হইবে। সুবোধ সুনীতির হাত ধরিয়া চলিল। একটা কুলি তোরঙ্গটা মাথায় লইয়া অগ্রসর হইল। সুবোধ সুনীতির পানে চাহি আর হাসে। সুনীতির কপালে ঘর্ম, মুখ লাল হইয়া গিয়াছে। ছেলেবেলায় যা জুতো পাইয়া দিয়েছিল, জুতা পায়ে দিয়া চলিতে পারিবে কেন? 2 পা 3 পা চলিয়াই হোঁচট খাইয়া পরিবার উপক্রম হয়। সুবোধ গাড়ি ভাড়া করিল। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথায় যাইতে হইবে? সুবোধ বলিল, স্টার থিয়েটার, হাতিবাগান। সুনীতিকে গাড়িতে তুলিয়া দিয়া সুবোধ বাহিরে দাঁড়াইয়া তাহাকে বলিল, তোরঙ্গটা সঙ্গে নিয়ে গিয়ে আর কি হবে? থিয়েটারের বাইরে গাড়িতে পড়ে থাকবে, যদি কেউ উঠিয়ে নিয়ে যায় কিংবা গাড়োয়ানটাও নিয়ে চম্পট দিতে পারে। ভেতরে ঢের জিনিস রয়েছে, স্টেশন মাস্টারের জিম্মায় রেখে আসি। সুনীতি সম্মতিসূচক ঘাড় নাড়িল। সুবোধ কুলিটাকে লইয়া প্রস্থান করিল। সুবোধকে চলিয়া যাইতে দেখিয়া গাড়োয়ান হাকিয়া জিজ্ঞাসা করিল, কাহা জানা হোগা হুজুর? সুবোধ মুখ ফিরাইয়া বলিল,
হাতিবাগান স্টার থিয়েটার। সুবোধ গিয়া স্টেশন মাস্টারের সন্ধান করিল। স্টেশন মাস্টার নাই। কিয়ৎক্ষণ অপেক্ষা করিতেই স্টেশন মাস্টার আসিল। সে বলিল, প্যাসেঞ্জারগণের জিনিসপত্র আমি রাখি না। হেড পার্সেল ক্লার্কের কাছে যান, 4 আনা ফ্রি লাগবে, রসিদ পাইবেন। সুতরাং সুবোধ হেড পার্সেল ক্লার্কের সন্ধানে চলিল। অনেক কষ্টে তবে তাহাকে আবিষ্কার করিতে সমর্থ হইল। তিনি একটি বাঙালি বাবু। চক্ষু দেখিলে মনে হয় বিলক্ষণ আফিন সেবন করার অভ্যাস আছে। অত্যন্ত ধীরভাবে সে ব্যক্তি সুবোধের প্রস্তাব শ্রবণ করিল। শেষে বলিল, 4 আনা লাগিবে। এই বলিয়া রসিদের বহি বাহির করিল। পেন্সিলটা খুঁজতে কিয়ৎক্ষণ গেল। পেন্সিল যদি মিলিল, তবে কার্বন কাগজ আর পাওয়া গেল না। এদেরাজ সেদেরাজ, এ আলমারি সে আলমারি, বহু অনুসন্ধানেও যখন কার্বন কাগজ পাওয়া গেল না, তখন সুবোধ বলিল, মহাশয়, আমার সময় নাই, না হয় হাতে লিখিয়া দেন না। সুবোধের অঙ্গে ইংরেজি বেশ ছিল, সুতরাং অনুরোধটা উপেক্ষিত হইল না। রসিদ লইয়া কুলিকে বিদায় দিয়া সুবোধ তাড়াতাড়ি গাড়ির কাছে ছুটিয়া গেল। গিয়া দেখিল, যেখানে সুনীতির গাড়ি ছিল সেখানে নাই। মুহূর্তের মধ্যে পৃথিবীখানা বিদ্যুৎ মণ্ডিত বলিয়া মনে হইল। কিন্তু সুবোধ তৎক্ষণাৎ আত্মসম্বরণ করিয়া ভাবিল, এইখানে কোথাও গাড়ি নিশ্চয়ই সরিয়া গিয়া দাঁড়াইয়া আছে। স্টেশনের অঙ্গনে তখনও বহু সংখ্যক গাড়ি দণ্ডায়মান। সুবোধ প্রত্যেক গাড়ির কাছে গিয়া উকি মারিয়া দেখিতে লাগিল। সেই গাড়ির নম্বরটা কেন দেখিয়া রাখে নাই? কেন এমন মূর্খতা করিল? এই ভাবিয়া নিজ বুদ্ধিকে অত্যন্ত ধিক্কার দিতে লাগিল। কিন্তু অনুশোচনার সময় নাই। ক্রমেই অন্ধকার বাড়িতেছে। একে একে গাড়িগুলিও বাহির হইয়া যাইতেছে। সহসা একটা কথা সুবোধের মনে হইল। যখন গাড়োয়ান জিজ্ঞাসা করিয়াছিল কোথায় যাইতে হইবে, তখন সে বলিয়াছিল স্টার থিয়েটার। গাড়োয়ান সুনীতিকে লইয়া যদি স্টার থিয়েটারে উপস্থিত হইয়া থাকে, এই কথাটা মনে হইবা মাত্র সুবোধ একখানা গাড়ি ভাড়া করিয়া স্টার থিয়েটারে ছুটিল। গাড়িতে বসিয়া ভাবিতে লাগিল, নিশ্চয়ই তাহাই হইয়াছে। সে যখন কুলির সঙ্গে করিয়া স্টেশন মাস্টারের নিকট বাক্স রাখিতে গেল, তখন তো গাড়োয়ানকে অপেক্ষা করিতে বলিয়া যায় নাই। মেম সাহেবেরা একাকীও ভ্রমণ করিয়া থাকেন। গাড়োয়ানও কোনো সংশয় না করিয়া আপন মনে হাঁকাইয়া গিয়াছে আর কি। সুনীতি কি আর মুখ বাড়াইয়া চিৎকার করিয়া তাহাকে নিষেধ করিতে পারিয়াছে? এই ঘটনায় সে ভয়ে বিস্ময়ে ভেবা গঙ্গারাম হইয়া গাড়ির ভেতরে বসে কাঁপিতেছে, হয়তো বা মূর্ছায় গিয়াছে। স্টার থিয়েটারের সম্মুখে গাড়ি পৌঁছিল। মহা সমারোহে চন্দ্রশেখরের অভিনয় আরম্ভ হইয়াছে। জনতা অত্যন্ত অধিক। বহু লোক স্থানাভাবে টিকিট পাইতেছে না, ফিরিয়া যাইতেছে। সুবোধ লম্ফ দিয়া গাড়ি হইতে অবতরণ করিল। দণ্ডায়মান সমস্ত গাড়িগুলি একে একে অন্বেষণ করিল। কোনখানিতেই সুনীতি নাই। তাহার মাথা ঘুরিতে লাগিল। বুদ্ধি শুদ্ধি লোপ হইবার উপক্রম হইল। ফিরিবার সময়ে প্রত্যেক গাড়োয়ানকে জিজ্ঞাসা করিল, তুম কই মেম সাহেবকে লায়া? সকলে বলিল, না। একজন বলিল, হ্যাঁ হুজুর, লায়া। সুবোধের বুকের ভেতরটা ধরাস করিয়া উঠিল। মনে হইল এইবার যেন অকুল সমুদ্রে কুল পাইয়াছে। ঘোড়া দুইটা দেখিল, গাড়োয়ানের বাহিনী চাহিল। ঠিক যেন সেই ঘোড়া ও সেই গাড়োয়ান বলিয়াই মনে হইল। এক মুহূর্তের মধ্যে সমস্ত ঘটিয়া গেল। দ্বিতীয় মুহূর্তে সুবোধ গাড়োয়ানকে জিজ্ঞাসা করিল, কাহা সে লায়া? हावड़ा स्टेशन से। हाँ हुजूर, हावड़ा स्टेशन से लाया, हमको देखा था। কুচ বাক্সে বসিয়া মুখ ঝুঁকাইয়া সেই অল্পালোকে গাড়োয়ান সুবোধের মুখ নিরীক্ষণ করিল। ভাবিয়া চিন্তিয়া বলিল, हाँ हुजूर, आपको माफिक एक ठो साहेब का तो देखा था। সুবোধ তখন অত্যন্ত আগ্রহী সাহেব বলিল, मेम साहेब किधर गया? मेम साहेब ভেতর में তামাশা देख रही है। শুনিয়া সুবোধ ভারী নিরাশ হইল। ভাবিল, তবে তো এই সুনীতি নহে। সুনীতি হইলে সে কখনো গাড়ি ত্যাগ করিয়া টিকিট কিনিয়া থিয়েটারের ভেতর প্রবেশ করিত না। তাহা একান্তই অসম্ভব।
তথাপি ভাবিল একবার দেখা যাক। ভিড় ঠেলিয়া ফটক পার হইয়া সুবোধ থিয়েটারের অঙ্গনের ভেতর প্রবেশ করিল। যে ব্যক্তি টিকিট বিক্রয় করে তাহাকে জিজ্ঞাসা করিল, ইংরেজ বেশধারিণী কোনো বঙ্গ মহিলা টিকিট ক্রয় করিয়াছেন কি? সে ব্যক্তির নাম ভবচরণ। বলিল, মহাশয়, কত লোক টিকিট লইয়াছে, এ ভিড় কি কাহারও মুখের পানে চাহিয়া দেখিবার অবসর পাইয়াছি, তবে মনে হয়েছে যেন একজন লইয়াছেন। সুবোধ লোকটার হাতে একখানা নোট দিয়া বলিল, মহাশয়, একবার বাহিরে আসুন। ভবচরণ সসম্ভ্রমে বাহির হইয়া আসিল। ঔৎসুক্যের সহিত বলিল, কি মহাশয়? সুবোধ বলিল, আমাকে একটু সাহায্য করিতে হইবে। আপনাদের কোনো লোক দিয়া একবার সেই মহিলাটিকে সংবাদ দিতে হইবে। যদি আমার কার্য সফল হয় তবে আর একখানি নোট দিব। ভবচরণ হাসিয়া বলিল, তা মহাশয় নিশ্চয় করিব। একজন ভদ্রলোকের যদি উপকার করতে পারি তবে তা না করিব কেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসিতেছি। বলিয়া ভবচরণ একটি অভূতপূর্ব রকম আচরণ করিল। একটা গোলযোগের ব্যাপার সন্দেহ করিয়া থিয়েটারের কোনো ঝিকে ডাকিয়া যাহার উপর সুবোধের বার্তা না পাঠাইয়া ইহা নির্বিবাদে হাসিল করা কোনো ঝির কম্য নয় মনে করিয়া সে পশ্চাৎ দিক দিয়া থিয়েটারের সাজঘরে উপস্থিত হইল। দেখিল তাহার পরিচিতা রোহিণী নাম্নী নটি দলনী বেগম পরিচ্ছদ পরিয়া চেয়ারে বসিয়া তামাক খাইতেছে। তাহাকে গিয়া চুপি চুপি বলিল, একটা কাজ করবে? কে? ভবচরণ সংক্ষেপে ব্যাপারখানা রোহিণীকে বুঝাইয়া দিল। রোহিণী বলিল, কে দেবে? একটা 4 ক্রাউন হুইস্কি। আরে রামু গলা চলে। গ্রেনোসিল? আচ্ছা তাই, তবে এসো। বেগমের পরিচ্ছদ পরিত্যাগ না করিয়া বাহিরে যাওয়া চলে না, অথচ ছাড়িলে আবার পুরীতে অনেক কষ্ট ও সময় নষ্ট হইবে। সুতরাং রোহিণী একখানি বিলাতি শালে আপাত মস্তক আবৃত করিয়া চটি জুতা পায়ে দিয়া ভবচরণের পশ্চাৎ পশ্চাৎ চলিল। ভবচরণ সুবোধবাবুকে দেখাইয়া বলিল, এরই কথা বলছিলাম। সুবোধ কার্ড কেস হইতে নিজের একখানি কার্ড বাহির করিয়া রোহিণীর হাতে দিল। বলিল, যদি কোনো ইংরেজ বেশধারিণী বঙ্গ মহিলাকে ভেতরে দেখেন তবে এই কার্ড দেখিয়ে অনুগ্রহ করে তাকে ডেকে আনবেন। রোহিণী সুবোধের পানে চাহিয়া একটু মুচকি হাসিল। কার্ডখানি লইয়া হেলিয়া দুলিয়া সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিল। সুবোধ দাঁড়াইয়া অপেক্ষা করিতে লাগিল। 5 মিনিট পরে রোহিণী কার্ডখানি হাতে লইয়া নামিয়া আসিয়া বলিল, ভেতরে ইংরেজ বেশধারিণী আপনার কোনো মহিলা নেই। একজন আছেন, তিনি আপনার আত্মীয়তা অস্বীকার করলেন। সুবোধ কোনো কথা না বলিয়া ম্লান মুখে সে স্থান হইতে চলিয়া গেল। রোহিণী তাহার সঙ্গীকে বলিল, আজ ভালো বিপদে ফেলেছিলে ভাই। একটা গ্রেনশিলের লোভে প্রাণটা গিয়েছিল আর কি। খুঁজে খুঁজে ইংরেজ বেশধারিণী মহিলার কাছে উপস্থিত হয়ে বললাম, আপনার স্বামী বাইরে অপেক্ষা করছেন, আপনি শীঘ্র আসুন। বলে কার্ড দেখালাম। মাগি কাঠখানা ছুঁড়ে আমার গায়ে ফেলে দিল, চোটে লাল, আমায় মারে আর কি। তুমি কোন সাহসে বললে তোমার স্বামী বাইরে অপেক্ষা করছেন? স্বামী কি অন্য কেউ ঝি করে জানলে? নিশ্চয়ই স্বামী, দেখছো না লোকটা মনিহারা ফণি হয়ে বেড়াচ্ছে। স্বাধীনতাওয়ালার অবলোকপ্রাপ্ত লোক, স্ত্রীটিকে হারিয়ে বসে আছেন। অমৃত বোসকে বলবো এখন, ভারী একটা মজার নতুন প্রহসন হবে। সুবোধ অঙ্গনের বাহিরে গিয়া কিয়ৎক্ষণ দাঁড়াইয়া ভাবিল, এমন বিপদ যে হইবে ইহা জাহান নামেও তার মনে আসে নাই। একবার মনে হইতে লাগিল এ সকল কি সত্য না স্বপ্ন দেখিতেছে। যদি ইহা স্বপ্ন হইয়া যায়, যদি ঘুম ভাঙিয়া উঠিয়া দেখি সে সবকিছু নহে, শুনিতে আমার পার্শ্বে শয়ন করিয়া নিদ্রা যাইতেছে, তাহা হইলে কি সুখ, কি আনন্দ হয়। সুবোধের 2টি চক্ষু জলপূর্ণ হইল। মনে মনে বলিল, শুনিতে, কোথায় তুমি? কি অবস্থায় রহিয়াছ? কোন দস্যু হস্তে কি মহাবিপদে তুমি পতিত হইয়াছ? আমি তো কিছুই জানিতে পারিতেছি না। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে শুনিতে সেই লজ্জারক্তি মুখখানি কেবলই সুবোধের মনে পড়িতে লাগিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিল, হায় হায়, আমি তোমার সর্বনাশ করিলাম। কিন্তু এমন ভাবে কালক্ষেপ করিয়া কি ফল হইবে? সুবোধ মনে করিল আর একবার হাওড়া গিয়া অনুসন্ধান করে
যদি সে গাড়িখানা এতক্ষণ ফিরিয়া আসিয়া থাকে, যে গাড়ি সুবোধ হাওড়া হইতে ভাড়া করিয়া আসিয়াছিল, তাহা এতক্ষণ অপেক্ষা করিতেছিল। সুবোধ তাহাতে আরোহণ করিয়া হাওড়া যাইতে কহিল। স্টেশনে পৌঁছিয়া সুবোধ দেখিল অঙ্গন বহু শকটে পরিপূর্ণ। পাঞ্জাব ডাকগাড়ি ছাড়িবার সময় উপস্থিত। হতবুদ্ধির মতো সকল গাড়িগুলির কাছে এক একবার দাঁড়াইল। কেমন করিয়া সে গাড়ি চিনিয়া বাহির করিবে? ডাকগাড়ি ছাড়িয়া গেল। সুবোধ একটা মতলব স্থির করিয়াছে। স্টেশন মাস্টারের কাছে গিয়া বলিল, মহাশয়, আপনার সমস্ত কুলিকে যদি দয়া করিয়া একত্র করেন তবে অত্যন্ত উপকৃত হই। বৈকালে ট্রেনে যে ব্যক্তি আমার তরঙ্গ নামাইয়াছিল তাহাকে আমার বিশেষ প্রয়োজন। স্টেশন মাস্টার গম্ভীর মধ্যে ধারণ করিয়া বলিলেন, মহাশয়, জিআর পুলিশে আবেদন করুন। চলল সুবোধ রেলওয়ে পুলিশে দ্বারকার সন্ধানে। দ্বারকা সাহেব মুসলমান, চারপাই পাতিয়া নিদ্রার আয়োজন করিতেছিলেন। তাহার সমীপে সুবোধ উপস্থিত হইয়া আপনার আবেদন জানাইল। প্রথমে তো দ্বারকা সাহেব কথা কানেই তোলেন না। অবস্থা বুঝিয়া প্রাণের দায়ে সুবোধ তাহাকে কিঞ্চিত দক্ষিণাস্ত করিল। তখন দ্বারকা সাহেব সতেজ হইয়া উঠিয়া বসিলেন। রাইটার কনস্টেবলকে হুকুম দিলেন, বোলাও সব সালা কুলি লোগো। পুলিশের হাক ডাকে স্টেশন প্রকম্পিত হইয়া উঠিল। দলে দলে বহু কুলি আসিয়া সুবোধের সম্মুখে দাঁড়াইল। ক্রমে যে ব্যক্তি সুবোধের তরঙ্গ নামাইয়াছিল সে উপস্থিত হইল। সুবোধ তাহাকে চিনিল। জিজ্ঞাসা করিল, বিকালে ট্রেনে নামিয়া যে গাড়ি আমি ভাড়া করিয়েছিলাম সে গাড়ির গাড়োয়ানকে তুমি চেনো কি? সে ব্যক্তি বলিল, চিনিব কি হুজুর, তার নাম রহিম বক্স। রহিম বক্সের আড্ডা কোথায় জানো? জোড়াসাঁকো। সেখানে আমাকে লইয়া যাইতে পারো? ভালো করিয়া বকশিস দিব। বকশিসের নাম শুনিয়া কুলিপুঙ্গব অত্যন্ত উল্লাসিত হইয়া উঠিল। চলুন না হুজুর, এখনই যাইতেছি। কুলি সুবোধের সঙ্গে চলিল। পুলিশে সেই রাইটার কনস্টেবল অর্থাৎ মুন্সিজি সুবোধের সম্মুখে দাঁড়াইয়া তাহার মুখের পানি সহসা কটাক্ষপাত করিয়া বলিল, বাবু সাহেব। সুবোধ বলিল, বকশিস। সে ব্যক্তি গর্বিত ভাবে বলিল, বাবুজি, আমি চাপরাসি না দারোয়ান যে বকশিস দিবেন, তবে পান খাইবার জন্য যদি কিছু দেন তো আলবৎ লইতে পারি। সুবোধ মনে মনে বলিল, বাধিত করিতে পারো। সুবোধের মন তখন অত্যন্ত উদ্ভ্রান্ত। টাকার প্রতি মায়া মমতা সম্পূর্ণভাবে তিরোহিত হইয়াছিল। ঠন করিয়া একখানি টাকা ফেলিয়া দিল। টাকাটি লইয়া ঘুরাইয়া মুন্সি বলিল, বন্দেগি বাবু সাহেব। কলিকে সঙ্গে লইয়া গাড়ি করিয়া সুবোধ জোড়াসাঁকোর এক অন্ধকার গলিতে উপস্থিত হইল। পথে বরাবর শঙ্কা করিতে করিতে আসিয়াছিল, হয়তো গাড়োয়ানের দেখা পাওয়া যাইবে না। কিন্তু সে আশঙ্কা অমূলক হইল। গাড়ি আছে। গাড়োয়ান পার্শ্বে খাটিয়ায় শুইয়া ঘুমাইতেছিল। কলি তাহাকে জাগাইল। রহিম, ও রহিম, ওঠ ওঠ। রহিম ঘুমের ঘোরে বলিল, আজ আমি আর বাড়া যাব না, আজ দাও মেরে নিয়েছি। শুনিয়া সুবোধের মনটা ছনাৎ করিয়া উঠিল। ভাবিল, কি অমঙ্গলের কথাই না শুনিব না জানি। কলি তাহাকে আশ্বাস দিল, ওঠ, বাড়া যেতে হবে না, শীঘ্র ওঠ। রহিম কোনো মতে উঠিল। মুখে ভয়ানক মদের গন্ধ। বিড়বিড় করিয়া কি বকিতে লাগিল কিছুই বোঝা গেল না। বকিতে বকিতে আবার ধপাস করিয়া খাটিয়ায় বসিয়া পড়িল। কলি তখন গাড়ির জ্বলন্ত লণ্ঠনটা খুলিয়া আনিয়া সুবোধের মুখে আলোক ধরিল। জিজ্ঞাসা করিল, একে চিনতে পারিস? সুবোধকে দেখিবা মাত্র গাড়োয়ান উঠিয়া দাঁড়াইল। হাত দুইটি জোর করিয়া অত্যন্ত করুণ স্বরে বলিল, হুজুর, আপনার মেম সাহেব আজ আমাকে 10 টাকা বকশিস দিয়েছেন। সুবোধ যেন হাতে স্বর্গ পাইল। জিজ্ঞাসা করিল, আমার মেম সাহেবকে কোথায় রেখে এসেছিস? গাড়োয়ানের মাথা ঠিক ছিল না। একে মদের প্রভাব, তাহার উপর একদমে 10 টাকা লাভ করিয়াছে। কিয়ৎক্ষণ ভাবিল। ভাবিয়া পূর্ববৎ করুণ স্বরে বলিল, হুজুর, ভবানীপুরে। কোন স্থান? চক্কর বেরিয়া। সুবোধের দেহে প্রাণ আসিল। ভবানীপুর চক্রবেরিয়ায় সুবোধের ভাইরা ভাই অবিনাশ চন্দ্রের বাড়ি। শুনিতে নিশ্চয়ই সেখানে গিয়াছে। আর কোনো ভাবনা নাই। তবু সুবোধ জিজ্ঞাসা করিল, কত নম্বর?
নম্বর তো মনে নাই হুজুর। বারবার এই কথা বলিতে বলিতে লোকটা হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল। তাহার কান্না দেখিয়া সুবোধ অত্যন্ত বিস্মিত হইল। কুলিকে জিজ্ঞাসা করিল, এ কাঁদে কেন? কুলি জিজ্ঞাসা করিল, রহিম, কাঁদিস কেন রে? ভয় কি তোর? রহিম কাঁদিতে কাঁদিতে উত্তর করিল, ভয় আবার কি? বেসু দারু পিলেই আমার কান্না পায়, মনে হয় যেন আমার বিবি মরে গেছে। শুনিয়া সুবোধ মনে মনে হাসিল। বিবির বিরহে মানুষের অন্তরে যে কি ভাব উপস্থিত হয় তাহা সে এতক্ষণ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছিল। সুবোধ পকেট হইতে একখানা 10 টাকার নোট বাহির করিয়া দিয়া বলিল, তোমরা দুজনে এই 5-5 টাকা বকশিস নাও। পর মুহূর্তেই সুবোধের গাড়ি ভবানীপুর অভিমুখে ধাবিত হইল। রাত্রি তখন 11টা। শীতল নৈশ বায়ু তাহার ললাটের ঘর্ম অপনোদন করিয়া দিল। সুবোধ মনে এক প্রকার অভূতপূর্ব লঘুতা অনুভব করিল। বারংবার অস্ফুট স্বরে বলিতে লাগিল, এ কি মুক্তি, এ কি পরিত্রাণ, কি আনন্দ হৃদয়ে মাঝারে। চক্রবেরিয়া রোডে অবিনাশ চন্দ্রের বাড়ির সম্মুখে সুবোধের গাড়ি দাঁড়াইল। তাড়াতাড়ি গারোয়ানকে বিদায় করিয়া মস্ত দুয়ারে বাটির মধ্যে প্রবেশ করিল। একেবারে অবিনাশ চন্দ্রের শয়ন কক্ষে গিয়া উপস্থিত। কেরোসিনের ল্যাম্প মিটমিট করিয়া জ্বলিতেছে। অবিনাশ চন্দ্র বিছানায় আর হইয়া শুইয়া। তাহাকেও দেখিবা মাত্র সুবোধ রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, সুনীতি? অবিনাশ চন্দ্র হাই তুলিয়া বলিল, সুনীতি কে? সুনীতি এসেছে? অবিনাশ চন্দ্র আবার হাই তুলিয়া ধীরে ধীরে বলিলেন, কোথা থেকে নেশা করে এলে? কি ভুলভাল কইছ হে? সুবোধ হতাশ হইয়া নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িল। এই সময় তাহার শ্যালিকা আর সুমতি প্রবেশ করিলেন। সুবোধকে দেখিবা মাত্র হা হা করিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কি গো সাহেব, চন্দ্রশেখর অভিনয়টা কেমন দেখলে? অবিনাশ চন্দ্র স্ত্রীকে ভৎসনা করিলেন, আচ্ছা পাগল, পেটে 1 মিনিট কথা থাকে না না? আমি ভায়াকে একটু চমকে দিচ্ছিলুম। সুবোধ বলিল, খুব লোক যা হোক এসব বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করে। মহা হাসি পড়িয়া গেল। সুমতি ও অবিনাশ চন্দ্র উভয় মিলিয়া সুনীতির দুর্গতির ইতিহাসটা বিবৃত করিলেন। সুবোধ কুলির সঙ্গে স্টেশন মাস্টারের সন্ধানে প্রস্থান করিলেই গারোয়ান গাড়ি হাঁকাইয়া একেবারে স্টার থিয়েটারে হাজির। গাড়িও ছুটিল। সুনীতিও কান্না আরম্ভ করিল। থিয়েটারের সম্মুখে গাড়ি দাঁড় করাইয়া গারোয়ান আসিয়া দরজা খুলিয়া দিল। গারোয়ানকে দেখিবা মাত্র সাহসে ভর করিয়া সুনীতি বলিল, চলো আবার স্টেশন চলো। আমার স্বামীকে ফেলিয়া আসলি কেন? গারোয়ান আবার হাওড়া স্টেশনে যায়। অনেক খুঁজিয়া সুবোধকে পাইল না। তখন কি ভাগ্যে সুনীতির বুদ্ধি জোগাইল, এখানকার ঠিকানা বলিয়া দিল। 10 টাকা বকশিস কবুল করল। আমরা তো মেম সাহেবকে দেখিয়া চিনিতে পারি নাই। শেষকালে সুমতি উপসংহার করিলেন, আহা মরি, কি যে ছিঁড়ি বেরিয়েছিল। সে বেশ হাসে অবস্থা রেখে হাসবো কি কাঁদবো ভেবে ঠিক করতে পারিনি। যদি থিয়েটারের বক্সে নিয়ে যাবারই স্বাদ, তবে এমন কিম্বুত কিমাকার না সাজিয়ে পুজোর সময় শখ করে যে নতুন পোশাক তৈরি করিয়েছ তাই পরালেই তো হতো। সেও শাড়ি হোক, কিন্তু একালের চাঁদের। কত সুন্দর। যেসব মেয়েরা বাইরে বেরোন তারাও তো ওই পরে বেরোন, তারা তো আর গাউন পরতে যান না। হে বুদ্ধিটুকু তোমার ঘটেন কেন যে জোটেনি? সুবোধ মহা অপ্রতিভ হইয়া ভাবিল, তাই তো। বৃত্তান্ত শেষ হইলে সুমতি সুবোধকে ডাকিল, এখন এসো সাহেব মশাই, তোমার বিবির সঙ্গে দেখা করবে এসো। সে তো এসে অব্দি জল গেলাসটি অব্দি খায়নি, কেঁদে কেঁদে মরছে, এই এতক্ষণে ঘুমিয়ে পড়ল। তাকে উঠাই গে, চলো, তোমার অবস্থাটা কি হয়েছিল বলবে এসো। তাহলে শুনলেন তো আজকের গল্প। গল্পটি এর প্রতিটি মুহূর্ত আমাদের এক অদ্ভুত উৎকণ্ঠার মধ্যে দিয়ে গেছে। সুবোধে সেই পাগলির মতো প্রিয়তমাকে খুঁজে বেড়ানো আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে পৃথিবীর সব আনন্দ কিভাবে এক মুহূর্তে বিষাদে পরিণত হতে পারে। এই গল্প আমাদের একটি শিক্ষা দেয়, অনুকরণ আর আধুনিকতার আড়ালে আমরা যেন আমাদের সহজ বুদ্ধিটুকু হারিয়ে না ফেলি।
সুনীতির সহজ বুদ্ধি আর সাহসের জোরেই এক চরম বিপর্যয় থেকে রক্ষা পেল এক সাজানো সংসার। সাহেব নেম সাজার এক অদ্ভুত শখ, হাওড়া স্টেশনে সেই ভয়ঙ্কর বিচ্ছেদ, আর এক মাতাল গারোয়ানের মাধ্যমে মিলন। এই ছিল পত্নীহারা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে লেখা এক অবিস্মরণীয় কাহিনী। যদি গল্পটা আপনাকে ছুঁয়ে থাকে তবে লাইক দিন, কমেন্ট করে বলুন আপনার সাথেও কি কখনো জনাকীর্ণ স্থানে এমন কোনো প্রিয়জনকে হারানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্সে, যেখানে প্রতিটি গল্প নিয়ে আসে জীবনের এক নতুন শিক্ষা আর অনুভূতির ছোঁয়া। আবার দেখা হবে পরের গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনজনদের আগলে রাখুন গল্প ক্লাসিক্সের সঙ্গে।